আজ আমরা ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের অ্যাক্টিভিটি টাস্কটি নিয়ে আলোচনা করব, যেটি তোমাদের অক্টোবর মাসে স্কুল থেকে দেওয়া হবে। আচ্ছা, এই টাস্কটিও কিন্তু সেপ্টেম্বর মাসের মতোই খুবই গুরুত্বপূর্ণ। চলো এই টাস্কটিতে কী আছে দেখে নেওয়া যাক। দেখো, একদম 1 নম্বরে যেটি আছে সেটি হচ্ছে এমসিকিউ যে কোশ্চানগুলো। দেখো এখানে এমসিকিউ কোশ্চান তোমাদের 3খানা আছে। একদম 1 নম্বরের কোশ্চানটি তোমরা লক্ষ্য করে দেখো যে আধানের এসআই একক হলো। ঠিক আছে, তো আধানের এসআই একক আমরা জানি কি, কুলম। ঠিক আছে, তার মানে এখানে যে ঘয়ের অপশানটি আছে সেই অপশানটি রাইট হবে। আচ্ছা, তারপরের যে কোশ্চানটি আছে দেখো, ধাতব পরিবাহীর রোধ ও সময় স্থির রেখে প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ প্রাথমিকের কত গুণ হবে, এরকম তোমাকে উত্তরটি জানতে চেয়েছে। ঠিক আছে, তো দেখো একটা আমরা পরিবাহী তার নিয়েছি যার রোধ হচ্ছে আর, টি সময় ধরে এখানে দেখো আই প্রবাহ মাত্রা যাচ্ছে। তাহলে জুলের সূত্র থেকে আমরা কি পাবো? জুলের সূত্র থেকে পাবো যে এই তারটিতে কি পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তো তাপের পরিমাণটা কত, এইচ যদি আমরা ধরি তাহলে এইচ সমান হচ্ছে আই স্কোয়ার আর টি। ঠিক আছে, আই স্কোয়ার আর টি, এটা আমি H1 ধরে নিচ্ছি। এখন লক্ষ্য করো এখানে কি বলা হয়েছে যে রোধ এবং সময় দুটোকে স্থির রাখা হচ্ছে। দেখো অন্য একটি তার বা ধরো ওই তারটির ক্ষেত্রে রোধ এবং সময় দুটিকে কি করা হয়েছে, স্থির রাখা হয়েছে, কিন্তু প্রবাহ মাত্রাটাকে দ্বিগুণ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, প্রবাহ মাত্রাটা কি করা হয়েছে, দ্বিগুণ করা হয়েছে, তাহলে আইটা হয়ে যাচ্ছে 2i। তাহলে এক্ষেত্রে আমাদের যদি তাপটা H2 ধরি আমরা, তাহলে H2 সমান আই স্কোয়ার আর টি, এখানে আই বলতে কিন্তু 2i, তাহলে 2i এর হোল স্কোয়ার ইন্টু আর ইন্টু টি। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো এটা হয়ে যাচ্ছে 4i স্কোয়ার আর টি। এখন লক্ষ্য করো আই স্কোয়ার আর টি, এটা মানে কিন্তু দেখো H1, তার মানে এটা হয়ে যাচ্ছে 4H1। তার মানে এই যে দ্বিতীয় ক্ষেত্রে যে তাপটা উৎপন্ন হচ্ছে, এই তাপটা হচ্ছে প্রথম ক্ষেত্রের কত গুণ, 4 গুণ। তার মানে তোমার এখানে যে ক্ষয়ের অপশানটি আছে সেই ক্ষয়ের অপশানটি রাইট হবে। ঠিক আছে, আচ্ছা, পরের যে কোশ্চেনটি আছে লক্ষ্য করে দেখো যে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময় গলিত অবস্থার মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে। তো আমরা জানি NaClটাকে ভাঙলে কি পাওয়া যাবে, Na প্লাস প্লাস Cl মাইনাস, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়ন। আমরা জানি যে গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে যদি তড়িৎ বিশ্লেষণ করা হয় তাহলে এই ক্যাটায়ন এবং অ্যানায়ন এরাই কিন্তু তড়িৎটাকে পরিবহন করে। তার মানে এখানে হবে ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়ই। ঠিক আছে, মানে ঘয়ের অপশনটি রাইট হবে। আচ্ছা, এরপর দেখো সত্য মিথ্যার কিছু কোশ্চেন আছে। ঠিক আছে, দেখো প্রথমে যে কোশ্চেনটি আছে যে স্থির উষ্ণতায় নাইট্রোজেন সাপেক্ষে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব হাইড্রোজেন সাপেক্ষে উক্ত গ্যাসের বাষ্প ঘনত্বের চেয়ে বেশি। ঠিক আছে, তো আমরা কি জানি যে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব হচ্ছে ওই গ্যাসের আণবিক ভর ডিভাইডেড বাই নাইট্রোজেনের আণবিক ভর। তাহলে এখন নাইট্রোজেন আণবিক ভর আমরা জানি সেটা হচ্ছে কত, 28 গ্রাম, তাই তো। তাহলে লক্ষ্য করো যে কোনো গ্যাসে বাষ্প ঘনত্ব হচ্ছে ওই গ্যাসের আণবিক ভরটাকে আমাদের নাইট্রোজেন আণবিক ভর, মানে যদি আমি গ্রামে প্রকাশ করি দুটোকেই, তাহলে ওই গ্যাসের গ্রাম আণবিক ভর আর নাইট্রোজেনের গ্রাম আণবিক ভর হচ্ছে 28 গ্রাম। তাহলে এরকম লেখা যাবে। আর যদি হাইড্রোজেন সাপেক্ষে হয় তাহলে ওই গ্যাসের গ্রাম আণবিক ভরটাকে আমাদের হাইড্রোজেনের গ্রাম আণবিক ভর, অর্থাৎ আমরা জানি যে হাইড্রোজেনের গ্রাম আণবিক ভর হচ্ছে 2 গ্রাম। ঠিক আছে, তা 2 দ্বারা ভাগ করতে হবে। এখন লক্ষ্য করো এই যে লবটা, এই লবটা তো দুটোতে একই আছে, তাহলে এটাকে যখন আমি 28 দ্বারা ভাগ করবো আবার ওইটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, বেশি হচ্ছে। বেশি দ্বারা ভাগ করলে ফলাফলটা কম হয়, কম দ্বারা ভাগ করলে ফলাফলটা বেশি হয়। তার মানে আমাদের নাইট্রোজেনের সাপেক্ষে হচ্ছে কম আর হাইড্রোজেনের সাপেক্ষে হচ্ছে বেশি। কিন্তু দেখো এখানে কি বলা আছে যে স্থির উষ্ণতায় নাইট্রোজেনের সাপেক্ষে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব হাইড্রোজেনের সাপেক্ষে উক্ত গ্যাসের বাষ্প ঘনত্বের চেয়ে বেশি, কিন্তু অ্যাকচুয়ালি এটা হতো কম। ঠিক আছে, তার মানে এটা হয়ে যাবে তোমার মিথ্যা বা ফলস। আচ্ছা, পরের যে কোশ্চেনটি আছে লক্ষ্য করো, আচ্ছা দেখো, ধাতুর তড়িৎ পরিবহনের ক্ষমতা তড়িৎ বিশ্লেষ্যের গলিত অবস্থায় তড়িৎ পরিবাহিতের চেয়ে কম। আমরা জানি যে ধাতু তড়িৎ পরিবহন ক্ষমতা তড়িৎ বিশ্লেষ্যের গলিত অবস্থায় তড়িৎ পরিবাহিতের চেয়ে অনেক বেশি, তাহলে এটাও হয়ে যাবে ফলস। ঠিক আছে, আচ্ছা এখানে লক্ষ্য করে দেখো কপার সালফেটের জলীয় দ্রবণকে কপার তড়িৎদ্বার দিয়ে তড়িৎ বিশ্লেষণ করা হলে দ্রবণে কিউপ্রিক আয়নের গাঢ়ত্ব একই থাকে। তো চলো ঘটনাটা কি হয় দেখা যায়। দেখো এখানে আমি একটা ভোল্টামিটার নিয়েছি, দেখো দুদিকে দুটো কি আছে, কপার তড়িৎদ্বার, একটাকে ক্যাথোড একটাকে অ্যানোড।
হয়েছে, আমরা বলি। আচ্ছা, এখানে কি দেওয়া হয়েছে, কপার সালফেটের জলীয় দ্রবণ। তো কপার সালফেটটা দেখো Cu+2 SO4-2 এভাবে ভাঙে, তার সঙ্গে জলীয় দ্রবণ দেওয়া আছে H2O-টাও H+ এবং OH- আয়নে ভেঙে যাবে। ঠিক আছে, তো এই যে এখানে দেখো যে আধান মুক্তির প্রবণতা অনুযায়ী, ঠিক আছে, কি হয় যে Cu+2, ঠিক আছে, তড়িৎ মুক্ত কে আগে হবে, মানে তড়িৎ মুক্তির যে প্রবণতা সেই অনুসারে আমাদের কিন্তু ক্যাথোডের কাছে কারা যাবে, ক্যাটায়নগুলো যাবে, Cu+2 আয়নগুলো যাবে। হয়েছে, তো ক্যাথোডে কি হয়, ক্যাথোডে হয় Cu+2 আয়নগুলো যে পরে কি করে দুটো করে ইলেকট্রন গ্রহণ করে Cu ধাতুতে পরিণত হয়। অ্যানোডে কি হয়, অ্যানোডে কিন্তু অ্যানায়নগুলো যেতে পারে না। অন্য দিক থেকে আমরা দেখি যে অ্যানোডটা তো কিসের, অ্যানোডটা তো কপারের, সেই অ্যানোড থেকে এক একটি কপার পরমাণু তারা কি করে দুটি করে ইলেকট্রন ত্যাগ করে Cu+2 আয়ন হিসেবে দ্রবণে চলে আসে। তাহলে একদিক থেকে কি হচ্ছে, Cu+2 এখান থেকে যে আয়নগুলো ছিল সেগুলো আস্তে আস্তে কোথায়, ক্যাথোডে যাচ্ছে, দিয়ে Cu পরমাণুতে পরিণত হয়ে যাচ্ছে। অন্যদিকে এখানের যে Cu পরমাণুগুলো আছে তারা কি করছে, দুটো করে ইলেকট্রন ত্যাগ করে Cu+2 আয়ন হিসাবে দ্রবণে চলে আসছে। তার মানে একদিকে দেখো Cu+2 কমছে, এদিকে আবার Cu+2 কি হচ্ছে, আসছে দ্রবণে। তার মানে গাঢ়ত্বটা কিন্তু সবসময় কি হচ্ছে, একই থাকছে। তার মানে এটা হয়ে যাবে সত্য বা ট্রু। আচ্ছা, পরের যে কোশ্চেনটি আছে লক্ষ্য করো, লেখচিত্রের সাহায্যে ওহমের সূত্রটিকে প্রকাশ করো। তো আমি কি করে নিয়েছি, একটু ওহমের সূত্রটাকে লিখে নিয়েছি যে তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত রাখা হয় তাহলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রাটা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব বা প্রভেদের সমানুপাতিক হয়। ঠিক আছে, তোমরা এটা জানো ওহমের সূত্রটা। দেখো এখানে আমরা ছবি নিয়েছি, একটা পরিবাহী তার। আচ্ছা, এই দুটো প্রান্ত, একটা এ একটা বি, এটা হচ্ছে ভি এ, এর বিভবটাকে ধরা হয়েছে, বি প্রান্তের বিভবটাকে ধরা হয়েছে ভিবি, তার মধ্যে আই প্রবাহ মাত্রা যাচ্ছে। তো এখন যদি ভি এটা মানে এ প্রান্তের বিভবটা যদি বি প্রান্তের বিভবের থেকে বেশি হয় তবে আমরা এ থেকে বি এর দিকে বলতে পারি যে প্রবাহ মাত্রাটা যাবে। তো এখানে লেখাটা দেখে নাও একটু, ধরি একটি ধাতব পরিবাহীর দুটি প্রান্ত এ এবং বিতে বিভব প্রভেদ যথাক্রমে ভি এবং ভিবি, যেটা আমরা বললাম এখনই। এখন ভি এ যদি গ্রেটার দেন ভিবি হয় তাহলে প্রবাহটা এ থেকে বি এর দিকে যাবে। ওহম সূত্র কি বলল, যে দেখো লক্ষ্য করে, যে তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত রাখা হয় তাহলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। অর্থাৎ বিভব যে প্রভেদ, অর্থাৎ এই যে বিভবগুলোর যে পার্থক্য, অর্থাৎ ভি এ মাইনাস ভি বি, যেহেতু দিকটা বেশি আছে, এই পার্থক্যটা হচ্ছে প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ ভি এ মাইনাস ভিবি ভেরিজেস আই। তাহলে ভি এ মাইনাস ভিবি সমান কত, এখানে দেখো আমরা জানি যে সমানুপাতিক চিহ্নকে যদি সমান করতে হয় তাহলে একটি ধ্রুবক দ্বারা গুণ করতে হয়। আমি ধ্রুবক দ্বারা এখানে নিয়েছি আর আই। এই আরটিকে বলা হচ্ছে পরিবাহীর রোধ। ঠিক আছে, আচ্ছা দেখো আর ইকুয়াল টু সমানুপাতিক ধ্রুবক, একে পরিবাহীর রোধ বলা হয়। আচ্ছা, এই ভি এ মাইনাস ভিবিটাকে যদি আমরা ভি ধরে নিই তাহলে ভি সমান হয়ে গেল আর আই। এখন লক্ষ্য করো, এই ভি সমান আর আই এটা কিন্তু ওয়াই সমান এম এক্স, তোমরা দেখবে গ্রাফ যখন তোমরা করেছো এটি কিন্তু দেখতে ওয়াই সমান এম এক্স এর মতো। এবারে এই আরটা যদি তুলে দিই তাহলে ভি ভেরিজেস আই হয়ে যাবে, অর্থাৎ বিভব প্রভেদটা হচ্ছে প্রবাহ মাত্রা সমানুপাতিক, যেটা প্রথম থেকে আমরা বলছিলাম। তাহলে এখান থেকে আমরা এ পর্যন্ত করেও তুমি ছেড়ে দিতে পারো যে ভি সমান আর আই, এটা হচ্ছে ওয়াই সমান এম এক্স এর মতো। অর্থাৎ এক্ষেত্রে কার্ভটা কীরকম হবে, যে এক্স অক্ষ বরাবর যদি ভি কে আমরা রাখি এবং ওয়াই অক্ষ বরাবর যদি আই কে রাখি তাহলে এই আই ভার্সেস ভি লেখচিত্রটি হবে মূল বিন্দুগামী একটি সরলরেখা। ঠিক আছে, তাহলে এইটি হচ্ছে তোমার ওহম সূত্রের লৈখিক প্রকাশ। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হয়ে গেল 3.1। এরপর আমরা চলে যাব 3.2। দেখো 3.2তে কি বলা হয়েছে, ইলেকট্রিক ফিউজ কিভাবে কাজ করে। তো আমি এখানে একটু ইলেকট্রিক ফিউজটা কি একটু লিখে নিয়েছি, তোমরা এই ওপরের পার্টটুকু নাও লিখতে পারো। চীনামাটির হোল্ডারের সঙ্গে যুক্ত টিন হচ্ছে 25% এবং সীসা হচ্ছে 75%-এর সংকর ধাতু দিয়ে তৈরি এক টুকরো সরু তার যা বৈদ্যুতিক লাইনের সঙ্গে সংযোগ রক্ষা করে। ফিউজ তারের গলনাঙ্ক কম এবং রোধাঙ্ক হয় বেশি। বৈদ্যুতিক লাইনে এটি শ্রেণী সমবায় যুক্ত থাকে। এই কথাটা তুমি জানার জন্য আমি বলেছি, এটা তুমি নাও লিখতে পারো। প্রশ্নটা বলা হয়েছে যে ইলেকট্রিক ফিউজ কিভাবে কাজ করে, তোমাকে এইখান থেকে উত্তরটি তুমি লিখবে যে কোনো কারণে বৈদ্যুতিক লাইনে তড়িৎ প্রবাহ যদি হঠাৎ বেড়ে গেলে অতিরিক্ত তাপ সৃষ্টি হয়ে লাইনের তার এবং কাছাকাছি দাহ্য বস্তুতে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু বৈদ্যুতিক লাইনের প্রবাহ একটা নির্দিষ্ট সীমা ছাড়িয়ে গেলে ফিউজ তারটি লাইনের তার অপেক্ষা বেশি গরম হয়ে গলে যায়, ফলে লাইনের সংযোগ বিচ্ছিন্ন হয়। ঠিক আছে, তাহলে ওই যে সরু তারটি এটা লাইনের সংযোগটাকে রক্ষা করছিল, যদি কোনো কারণে প্রবাহটা বেড়ে যায় তাহলে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়ে আগে ওই তারটি গলে যাবে, তাহলে আগুন লাগার সম্ভাবনা আমাদের কিন্তু কমিয়ে দেয়। তার মানে এই তারটির খুব কাজ আছে নাকি, এবং তারটির বৈশিষ্ট্য তুমি লিখতে গেলে তুমি প্রথমে পার্টটি লিখবে, পুরো উত্তরটা লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা
পরে দেখো একটি বাল্বের গায়ে লেখা আছে 220 ভোল্ট 100 ওয়াট, এর অর্থ ব্যাখ্যা করো। তাহলে এর অর্থ হচ্ছে বাতিটিকে যদি 220 ভোল্ট বিভব পার্থক্যের লাইনে যুক্ত করলে বাতিটি প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি খরচ করবে এবং তখন ওই বাতিটির ঔজ্জ্বল্য হবে সব থেকে বেশি। ঠিক আছে, তার মানে সব থেকে ভালো জ্বলবে কখন, যদি বাতিটিকে 220 ভোল্ট বিভব পার্থক্যের লাইনে যুক্ত করা হয়েছে এবং সেই সময় ও প্রতি সেকেন্ডে যে বাল্বটা আছে 100 জুল তড়িৎ শক্তি খরচ করবে। ঠিক আছে, তাহলে তোমরা এর উত্তরটি এরকম করে লিখবে। আচ্ছা, এখানে লক্ষ্য করে দেখো একটি তীব্র ও একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্যের সংকেত লেখো। আমি 3খানা করে লিখে দিয়েছি। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দেখো H2SO4 সালফ্রিক অ্যাসিড, NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড আর NaCl সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ। মানে একটি অ্যাসিড, একটি ক্ষার, একটি লবণ, এরকম 3খানা উদাহরণ দিয়েছি। তোমাদের এখানে 1খানা বলেছি, তোমরা যে কোনো এখান থেকে 1খানা লিখবে। সেটি কিভাবে ভাঙে সেটিও আমি লিখে দিয়েছি। H2SO4 দেখো 2H প্লাস SO4 ডবল মাইনাস, NaOHটা Na প্লাস OH মাইনাস আর NaClটা Na প্লাস Cl মাইনাস। ঠিক আছে, এগুলো তোমার না লিখলেও হবে, তোমাদের নিজের বোঝার জন্য আমি কিন্তু ডিটেলসে একটু করার চেষ্টা করি যে তোমরা কি করবে, যে একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ তুমি এখান থেকে যে কোনো 1খানা লিখবে। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ দেখো আমি 3খানা দিয়েছি এখানে। অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, H2CO3 কার্বনিক অ্যাসিড আর NH4OH হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। সেগুলো কিভাবে ভাঙে দেখো, পাশে লেখা আছে। CH3COOHটা CH3COO মাইনাস আর H প্লাস, H2CO3টা 2H প্লাস আর CO3 মাইনাস 2, NH4OHটা হচ্ছে NH4 প্লাস আর OH মাইনাস। তোমরা এগুলো নাও লিখতে পারো, তোমরা এখান থেকে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ এই 3টির মধ্যে যে কোনো একটি লিখবে। ঠিক আছে, আচ্ছা চলো পরের যে কোশ্চেনটি আছে সেটি হচ্ছে 4.1। তো প্রশ্নটা একটু দেখে নাও। শক্তির নিত্যতা সূত্ররূপে লেঞ্জের সূত্রটি ব্যাখ্যা করো। আমরা জানি যে একটা বদ্ধ কুণ্ডলীকে যদি একটি চুম্বক ক্ষেত্রের মধ্যে যাতায়াত করা হয়, অর্থাৎ যদি একটি আপেক্ষিক গতি বজায় রাখা হয়, ঠিক আছে, বা তুমি বলতে পারো যে একটি চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটি বদ্ধ কুণ্ডলীকে গতিশীল করা হয়, তাহলে এই কুণ্ডলীটির মধ্যে একটা ইএমএফ আবিষ্ট হয়, অর্থাৎ তড়িৎ প্রবাহ চলতে থাকে। ঠিক আছে, আমরা যদি গ্যালভানোমিটারের মধ্যে সেটাকে যুক্ত করি তখন দেখতে পাবো যে গ্যালভানোমিটারের কাঁটাটা কিন্তু বিক্ষেপ ঘটছে। ঠিক আছে, অর্থাৎ এর মধ্যে নিশ্চয়ই কারেন্ট যাচ্ছে। তো আমরা জানি যে একটি তড়িৎ প্রবাহ যাচ্ছে, এরকম একটি বদ্ধ কুণ্ডলী কিন্তু একটি চুম্বক ক্ষেত্রের মতো আচরণ করে। তাহলে যদি এটা চুম্বক ক্ষেত্রের মতো আচরণ করে, নিশ্চয়ই তার দুটি পোল থাকবে, একটি নর্থ পোল, একটি হচ্ছে সাউথ পোল। ঠিক আছে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। তো লক্ষ্য করো লেঞ্জের সূত্রটিতে কি বলা হয়েছে, যে কোনো তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হবে যে কারণে প্রবাহের সৃষ্টি হয়, প্রবাহ সর্বদা সেই কারণকেই বাধা দেয়। অর্থাৎ লক্ষ্য করো এই চুম্বকটিকে যদি আমি এই বদ্ধ কুণ্ডলীর মধ্যে যাতায়াত আনাগোনা করি এইভাবে, ঠিক আছে, যে নিয়ে যাই আবার ফিরে নিয়ে আসি, তখন কিন্তু এর মধ্যে কি হচ্ছে, একটি ইএমএফ আবিষ্ট হয়ে তড়িৎ প্রবাহ চলছে এবং সঙ্গে সঙ্গে এর মধ্যে কিন্তু একটি কি হবে, এটা কিন্তু একটা চুম্বকের মতো আচরণ করবে। তো লক্ষ্য করে যখন আমি নর্থ পোলটাকে এদিকে নিয়ে যাচ্ছি, তখন নিশ্চয়ই এই যে কুণ্ডলীটা আছে তার এই সাইডে হয়ে যাবে নর্থ পোল আর এই সাইডে হয়ে যাবে সাউথ পোল। ঠিক আছে, এদিকে হবে উত্তর মেরু, এদিকে দক্ষিণ মেরু। এখন পরিষ্কার দেখো বলা আছে যে তড়িৎ প্রবাহের অভিমুখটা এমন হবে যে কারণে প্রবাহের সৃষ্টি হয়। কি কারণে প্রবাহের সৃষ্টি হচ্ছে, যে এই যে চুম্বকটাকে আমি এই যে নিয়ে যাচ্ছি এবং নিয়ে আসছি, তাহলে সেই কারণটাকে বাধা দেবে। কথা বাধা দিচ্ছে কিভাবে, তাহলে এইদিকে যদি উত্তর মেরু হয় তাহলে এইদিকেও হচ্ছে উত্তর মেরু চুম্বকটা, তাহলে উত্তর মেরু পরস্পর বিকর্ষণ করবে। তাহলে এ বিকর্ষণ করছে, তবুও যদি আমি এদিকে নিয়ে যাই, তার মানে ওই বিকর্ষণ বলের বিরুদ্ধে আমাকে কার্য করতে হচ্ছে। ওই কার্যটাই এখানে তড়িৎ শক্তি রূপে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, যেটার মধ্যে তড়িৎ প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, তো এখানে ব্যাখ্যাটা তোমরা এভাবে লিখবে যে কোনো চুম্বক ও বদ্ধ কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি থাকলে কুণ্ডলীতে একটি তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়। ঠিক আছে, এই তড়িৎ প্রবাহকে চালু রাখতে হলে সর্বদা কুণ্ডলী এবং চুম্বকের মধ্যে আপেক্ষিক গতি বজায় রাখতে হবে। কিন্তু দেখা গেছে যে চুম্বককে নিয়ে যেতে বা সরিয়ে আনতে সর্বদাই বাধার সম্মুখীন হতে হয়। সেটা আমরা দেখতে পাচ্ছি লেঞ্জের সূত্র তাই বলল যে যখন আমি নর্থ পোলটাকে নিয়ে যাব তখন এই বদ্ধ কুণ্ডলীর এই সাইডটাতে নর্থ পোলেই তৈরি হবে। ঠিক আছে, তাহলে নর্থ পোল পরস্পরকে বিকর্ষণ করবে এবং ওই বিকর্ষণ বলের বিরুদ্ধে আমাকে কার্য করতে হচ্ছে। ওই কার্যটাই কিন্তু এখানে তড়িৎ শক্তি রূপে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তড়িৎ প্রবাহিত হচ্ছে ওই জন্যে আর কি। ঠিক আছে, তা লক্ষ্য করো যে আপেক্ষিক গতি কিন্তু দেখা গেছে যে চুম্বককে নিয়ে যেতে বা সরিয়ে আনতে সর্বদাই বাধার সম্মুখীন হতে হয় এবং এই বাধার বিরুদ্ধে কার্য করতে হয়। এই কার্যই কুণ্ডলীতে তড়িৎ শক্তি রূপে আত্মপ্রকাশ করে, অর্থাৎ শক্তির সংরক্ষণ নীতিটি বজায় থাকে। ঠিক আছে, লেঞ্জের সূত্রটি এই জন্যে শক্তির সংরক্ষণ নীতির সমর্থক। ঠিক আছে, তোমরা এইভাবে ব্যাখ্যাটাকে লিখবে।
ঠিক আছে, কারণ শক্তি সংরক্ষণ সূত্রতে কি বলা হয়েছে, শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এক রূপ থেকে অন্য রূপে পাওয়া যায় মাত্র। তাহলে এখানে যেটা তুমি যে কার্যটা করছো সেই কার্যটা এখানে তড়িৎ শক্তি রূপে আমরা দেখতে পাচ্ছি। তার মানে লেন্জের সূত্রটি কিন্তু শক্তি সংরক্ষণ নীতিরই কিন্তু সমর্থক। ঠিক আছে, এইভাবে তোমরা উত্তরটিকে তৈরি করবে। আচ্ছা, এরপর দেখো একখানা অঙ্ক আছে। লঘু সালফ্রিক অ্যাসিড ও জিঙ্কের বিক্রিয়ায় 5 গ্রাম হাইড্রোজেন গ্যাস তৈরি করতে হলে 50% বিশুদ্ধতার কত গ্রাম জিঙ্ক প্রয়োজন হবে? তো এই যে 50% বিশুদ্ধতার কথা যেটা বলা হয়েছে সেটা আমি তোমাকে একটু পরে বলছি। আচ্ছা, আগে লক্ষ্য করে দেখো যে জিঙ্কের সঙ্গে সালফ্রিক অ্যাসিডের বিক্রিয়ায় আমাদের জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে। ঠিক আছে, হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে। আচ্ছা, এখন আমাদের 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস দরকার। না, ভুল বলছি আমি, 5 গ্রাম হাইড্রোজেন গ্যাস দরকার। হাইড্রোজেন গ্যাসের আণবিক ওজন, আণবিক ওজন হচ্ছে 2 গ্রাম, কিন্তু আমার দরকার কিন্তু 5 গ্রাম। ঠিক আছে, আর জিঙ্কের তোমার আণবিক ভরটা কত, এটা হচ্ছে 65.5 গ্রাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস যদি পেতে হয় তাহলে 65.5 গ্রাম আমার জিঙ্কের দরকার হচ্ছে। তাহলে 1 গ্রাম পেতে হলে কত দরকার, আর আমাদের দরকার ছিল 5 গ্রাম, তাহলে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাস পেতে গেলে আমাদের 163.75 গ্রাম জিঙ্ক প্রয়োজন আছে। ঠিক আছে, এখন ব্যাপারটা হচ্ছে যে 50% বিশুদ্ধতার অর্থ কি, যে এর মধ্যে আরও কিছু অশুদ্ধি মিশে আছে। ঠিক আছে, কীরকম, তার মানে তুমি যদি 100 গ্রাম জিঙ্ক কেনো বাজার থেকে, তাহলে তার মধ্যে 50% হচ্ছে অন্য কিছু অশুদ্ধি মিশে আছে। তাহলে আমাকে যদি 50 গ্রাম অর্থাৎ 50 গ্রাম জিঙ্ক পেতে হয়, তাহলে ওই অবিশুদ্ধ জিঙ্ক দরকার হচ্ছে কিন্তু 100 গ্রাম, মানে আমাকে কিনতে হচ্ছে কিন্তু 100 গ্রাম। তার মধ্যে আমি 50 গ্রাম জিঙ্ক পাচ্ছি এবং বাকি 50 গ্রাম কিন্তু অন্য অশুদ্ধি মিশে আছে। আমার দরকার কিন্তু এত গ্রাম জিঙ্ক, তাহলে 50 গ্রাম জিঙ্ক পেতে অবিশুদ্ধ জিঙ্ক দরকার 100 গ্রাম। 1 গ্রাম জিঙ্ক পেতে অবিশুদ্ধ জিঙ্ক দরকার কত, 100/50। আর এই যে 163.75 গ্রাম জিঙ্ক পেতে অবিশুদ্ধ জিঙ্ক দরকার, তুমি এখানে দেখতে পাচ্ছ ঐকিক নিয়মে আমরা করেছি 100/50 গুণিত 163.75, এটাকে কাটাকাটি করলে তোমরা পাবে এই যে 50 দুগুণে 100, এইভাবে কাটবে 50 দুগুণে 100, এই দুইটাকে 163.75 দ্বারা গুণ করলে তুমি পেয়ে যাবে 327.5 গ্রাম। অর্থাৎ 5 গ্রাম হাইড্রোজেন গ্যাস যদি তৈরি করতে হয় তাহলে 50% বিশুদ্ধতার 327.5 গ্রাম জিঙ্ক প্রয়োজন হবে। ঠিক আছে, আচ্ছা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, কারণ এই যে জিঙ্কটা কিন্তু অবিশুদ্ধ জিঙ্ক, এখান থেকেই 50% হয়ে যাবে তোমার যেটা আমার দরকার সেইটা, আর 50% নিশ্চয়ই ওষুধগুলো মিশে আছে। তাহলে এইভাবে তোমরা এই কোশ্চেনটিকে করবে। ঠিক আছে, আচ্ছা তোমাদের দেখো সমস্ত প্রশ্নগুলো আমি আলোচনা করে দিলাম, এগুলিকে সুন্দরভাবে খাতায় রেডি করে, ঠিক আছে, স্কুলে যখন বলবে তখন জমা দেবে। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্ত।